আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর্টিভির রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন বক্তারা। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয় রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগ চত্বরে। বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ইরান কিন্তু সাপোর্ট দিচ্ছে, সেভাবে কিন্তু সৌদি বা আদার্স কান্ট্রি কিন্তু সাপোর্ট দিচ্ছে না। ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে আজকে নো স্ট্রাইক করতেছে। ইসরায়েলের পতন অনিবার্য, খুব দ্রুত ইসরায়েলের পতন হবে। গাজার প্রতি সংহতি জানাতে বিক্ষোভে নামেন রাজধানীর বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা। ইসরায়েলি যত পণ্য আছে সকলকে বয়কট করে তাদের অর্থনীতিকে পুরো ধ্বংস করে দেয়া। আমরা চাই মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েল এবং ইসরায়েলের যে যারা দোসর আছে তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াই। ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনে সোচ্চার ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন। জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। যেই দোকানে কোক বিক্রি হয়, যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। এরপরও যদি বিক্রি করে সেই দোকান এখন থেকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বায়তুল মোকাররম মসজিদের সামনে একই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি, ইসরায়েলকে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দাও। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকাকে ইসরায়েলের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মমতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সাথে রাস্তায় নেমে আসেন সমাজের বিভিন্ন পেশার মানুষ। এমন গণহত্যার পরও প্রভাবশালী ও মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। আমাদের পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল এটাকে স্থাপন করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে সারা দেশে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ভূমিকা নেবার দাবি তাদের। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অরণ্য গফুর। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলা বন্ধে দেশটিকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানে সারা দেশ ছিল বিক্ষোভে উত্তাল। রংপুর নগরীর টাউন হলের সামনে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাইবান্ধায় বিক্ষোভ করে সর্বস্তরের ছাত্র জনতা। মিছিল হয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে। মহাসড়কে নেমে আসে দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সমাবেশ হয়েছে নীলফামারীতে। আগামী 24 ঘন্টার মধ্যে যে সকল দোকানে ইসরায়েলি পণ্য আছে আপনারা এই পণ্যগুলো সরিয়ে ফেলুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে সমাবেশ করে প্রশাসন ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই হত্যাকাণ্ড যদি আমেরিকা, লন্ডন, কানাডা বা ইউরোপের কোনো দেশে হতো তাহলে কি জাতিসংঘ এভাবেই নীরব ভূমিকা পালন করত? বাংলাদেশ সহ মুসলিম সকল বিশ্বে এক হইয়া ইহুদি এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা
এছাড়া আমাদের কোনো দাবি নেই। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ইসরায়েল বিরোধী সমাবেশ দানা বাঁধে। কুমিল্লার কান্দিরপাড়ে হয় প্রতিবাদ সভা। মহাসড়ক অবরোধ করা হয় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে। সারা দেশের সঙ্গে সংহতি রেখে নোয়াখালী চৌমুহনীতে 1 ঘন্টা মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ করে মোর্শেদ আলম কমপ্লেক্সের ব্যবসায়ীরা। ময়মনসিংহে অবস্থান কর্মসূচি ও মিছিল করে সর্বস্তরের জনগণ। সাভারে মিছিল ও সংহতি সমাবেশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তৌহিদি জনতা। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফরিদপুর, নরসিংদী, টাঙ্গাইল, নেত্রকোনা, পিরোজপুর, ধামরাই ও গাজীপুরের কালিয়াকৈরে। মানববন্ধন করেছে গোপালগঞ্জ ও শরীয়তপুরের তৌহিদি জনতা। ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটে ভাঙচুর করা হয় কেএফসি রেস্তোরাঁ। খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মাগুরা, ঝালকাঠি, জয়পুরহাট ও আশুলিয়াতেও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ হয়। অরণ্য গফুর, RTV। গাজা উপত্যকা ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ বন্ধ সহ মানবিক সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েলের চলমান সামরিক আক্রমণে নারী, শিশু সহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় সাহায্য বন্ধ করে মানবিক সংকট তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। সেই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি চলাকালে সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এর নির্দেশ দেন তিনি। বলেন, পুলিশের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশের দল বর্তমানে এ বিষয়ে কাজ করছে। এ সময় পুলিশ তেমন কোনো বিক্ষোভে বাধা না দিলেও প্রতিবাদের আড়ালে অপরাধমূলক কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে রফতানি বাড়াতে কাজ করবে সরকার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% ধার্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এমন খবরে বাংলাদেশি ব্যবসায়ী সহ সব মহলে ওঠে তুমুল সমালোচনা। 10% বাংলাদেশ। এমনই এক প্রেক্ষিতে শুল্ক বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। এটা খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। চিঠিতে আগামী 3 মাস এই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদেরকে, কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে। ট্রাম্পকে প্রধান উপদেষ্টার এই চিঠি ছাড়াও আরেকটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে দেবেন বাণিজ্য উপদেষ্টা। আরেকটা লেটার যাবে, সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন। শাকিলা করিম, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি বৈশ্বিক বাণিজ্যের একটি বড় ধাক্কা হলেও বড় ধরনের সংকট তৈরি নাও হতে পারে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। WTO সদস্য কোনো দেশ গায়ের জোরে শুল্ক বাড়াতে পারে না বলে জানান তিনি। দুপুরে বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ICCB সভাপতি। বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর কারণে ব্যবসায়ীরা চিন্তিত হলেও তা কমানো নিয়ে সরকার সঠিক পথেই আছে। এ নিয়ে জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনায়। এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে BGMEA।
WTO মেম্বার গায়ের জোরে শুল্ক বাড়াতে বা কমাতে পারে না। এটা কতগুলো নেগোসিয়েটেড সেটেলমেন্ট অলরেডি হয়ে আছে। সেখানে যেটা আমেরিকা করেছে এটা সম্পূর্ণ ওই WTO আইনে এটা বেআইনি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হলো 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনে 50টি দেশের 500-র বেশি বিনিয়োগকারী অংশ নেন। আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সংস্কারের মাধ্যমে সরকার দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তায় 900 কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া কানিজের রিপোর্ট। বাংলাদেশ স্টার্টআপ প্ল্যানারি সেশনের মধ্য দিয়ে শুরু হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে 2টি ট্র্যাকে অনুষ্ঠান হয়। এদিন 60 জনের বেশি বিনিয়োগকারীকে চট্টগ্রামের 2টি ইকোনমিক জোন ঘুরে দেখানো হয়। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে স্টার্টআপ বা নতুন উদ্যোগ এগোতে পারছে না বলে জানান বক্তারা। Out of these 3 different activities and 3 different projects of the ICT division. বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য কাজ করছেন তারা। We are also trying শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আমরা এই তহবিল গঠন করেছি। বাণিজ্যিক ব্যাংকগুলো এর মাধ্যমে ঋণ দিতে পারবে। তহবিলের সুনির্দিষ্ট কাঠামো ও শর্তাদি শিগগির পরিপত্র আকারে জানানো হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। We will be working to connectivity level. As you know that 35 to 45% of the বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট বন্ধ করবে না। এমনকি ভবিষ্যতেও কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। Liberalizing it for taking the access to internet to the grassroots level. সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। An ecosystem that is much easier for businesses to operate. So BIDA's role generally I see this year. বিকেলের সংবাদ সম্মেলনে তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে ইতিবাচক সাড়া মিলেছে। ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি। 50 দেশের বিনিয়োগকারীদের নিয়ে এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে জাতীয় সংসদ আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, আচরণ বিধি কঠোরভাবে তদারকি করা হবে। সীমানা নির্ধারণ সংক্রান্ত সংশোধনের বিষয়ে কমিশন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আচরণবিধি সংশোধনের বিষয়ে বৈঠক করেছে কমিশন। সভা শেষে কমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রচারে পোস্টার না রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের লক্ষ্যে আচরণবিধি কার্যকরে সর্বোচ্চ কঠোর হবে কমিশন। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। সীমানা নির্ধারণ সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে জানিয়ে কমিশনার বলেন, সম্মতি না এলে আগের সীমানায় ভোটের প্রস্তুতি নেওয়া হবে। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনা এখনো আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যেই আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা।
আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেলে সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এসব কথা জানানো হয়। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 108টিতে এবি পার্টি একমত প্রকাশ করেছে জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন 32টিতে দ্বিমত ও 26টিতে আংশিক মত প্রকাশ করেছে তার দল। 8-10টার মতো জায়গায় আমরা রিভিউ করেছি, কিছু জায়গায় আমরা বলেছি আমরা আমাদের কনসার্ন শো করেছি যে এই ধরনের ইলেকট্রাল কলেজ যদি শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে। 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক 7 কর্মকর্তা সহ 11 জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন। এর মধ্যে 7 জনকে 3 বছরের কারাদণ্ড এবং 4 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মোট 1,38,00,000 টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় আদালতে মইনুল হক, মীর মহিদুর, শফিজ উদ্দিন ও কামরুল হোসেন খান উপস্থিত থাকলেও বাকি 7 জন পলাতক। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক SMM আখতার হামিদ ভুঁইয়া 2013 সালের 1 জানুয়ারি রমনা থানায় মামলাটি করেন। এর আগে তাদের বিরুদ্ধে 4টি পৃথক দুর্নীতির মামলায় 40 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।